জুলাইয়ের শেষ বিকেল, বাতাসে তখন বারুদের মতো চাপা উত্তেজনা। চট্টগ্রামের পাহাড়ের পাদদেশে পুরনো একটি পরিত্যক্ত টেক্সটাইল মিল চুপচাপ পড়ে আছে বহুদিন, কিন্তু সেই নীরবতা যেন হঠাৎ করেই ছিঁড়ে ফেলল একদল সামরিক গাড়ির আগমন। কেউ জানে না কি হচ্ছে, কেউ জানে না কেন হঠাৎ এত কড়া নিরাপত্তা। শুধু বাতাসের গন্ধ বদলেছে, যেন কেউ গোপনে ফিসফিস করে বলছে বাংলাদেশ বদলে যাচ্ছে। এরপরই সামনে আসে খবর, মাত্র ৬২ কিলোমিটার দূরে ভারত সীমান্তের, সেখানে তৈরি হবে বাংলাদেশের দ্বিতীয় অস্ত্র তৈরির কারখানা, সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এটা শুধুই একটা কারখানা নয়, এটা প্রতীক শক্তির, আত্মবিশ্বাসের এবং সবচেয়ে বড় কথা একটি নতুন কূটনৈতিক অবস্থানের। এমন সময় যখন দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে, সেই মুহূর্তে বাংলাদেশের এই সিদ্ধান্ত যেন ঘুমন্ত হাতিকে জাগিয়ে তোলার মতোই। চট্টগ্রামের ভাটিরাই এলাকায় পরিত্যক্ত জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি এখন আর ফেলে রাখা জমি নয়, এটা এক নতুন বিপ্লবের কেন্দ্র। মূল্য ধরা হয়েছে ১১১ কোটি টাকা, কিন্তু সেনাবাহিনী পাচ্ছে এটা মাত্র ১৭ কোটিতে টোকেন মূল্য। ভেতরের মানুষ বলছে এটা স্বাধীনতার দ্বিতীয় স্তম্ভ। যেখানে বাংলাদেশ এতদিন ক্রয়কৃত নিরাপত্তার উপর নির্ভর করত, আজ সেই বাংলাদেশ নিজেই নির্মাতা হয়ে উঠছে প্রতিরক্ষার অস্ত্র ভাণ্ডারের। চট্টগ্রাম নির্বাচিত হয়েছে শুধু জায়গা হিসেবে নয়, এটা ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত। কর্ণফুলী নদীর পাশ ঘেঁষা এই এলাকা বাংলাদেশের নৌ ব্যবস্থার হৃৎপিণ্ড। এটাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর। এর আশেপাশেই রয়েছে মেরিন একাডেমি, নেভাল বেজ, রপ্তানিমুখী ইন্ডাস্ট্রিয়াল জোন, যার মানে লজিস্টিক ও সামরিক সমর্থনের জন্য এটি একটি আদর্শ ক্ষেত্র। বঙ্গোপসাগরের জলপথ ঘিরে এখন চলছে আন্তর্জাতিক প্রতিযোগিতা। চীন ইতোমধ্যে হাম্বানটোটায় বন্দর নিয়ন্ত্রণ করছে, ভারত আন্দামানে নৌঘাঁটি বাড়াচ্ছে, আর যুক্তরাষ্ট্র চাইছে এই অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি। এই প্রেক্ষাপটে চট্টগ্রামে অস্ত্র কারখানা মানে হল বাংলাদেশ এখন নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে সেই সমুদ্রপথের নিয়ন্ত্রণে এক পা এগিয়ে যাচ্ছে। এবং ঠিক এই অবস্থানে থেকেই চট্টগ্রাম হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার সম্ভাব্য একটি মাল্টি ডোমেইন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল জোন। এশিয়ার সমুদ্রভিত্তিক নিরাপত্তা কাঠামোয় যার ওজন সময়ের সাথে বাড়বে। এই প্রকল্প শুরু মানেই শুধু একটা কারখানা গড়া নয়, এটা দক্ষিণ এশিয়ায় একটি নতুন ধরনের এস্টেট পলিটিক্স, যেখানে শক্তি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক মিত্রতা একসাথে কাজ করে। বাংলাদেশের প্রথম অস্ত্র কারখানাটি হয়তো ছোট ছিল, সিলিন্ডার, গ্রেনেড বা রাইফেল বানানো হতো, কিন্তু চট্টগ্রামের এই দ্বিতীয় কারখানা নিয়ে পরিকল্পনা আরও বড়। মিলিটারি ইলেকট্রনিক্স, ড্রোন, আর্মড ভেহিকল, এমনকি নিজস্ব কন্ট্রোল সিস্টেম বানানোর দিকেও এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এবং এই পরিকল্পনায় রয়েছে বিদেশি সহযোগিতা, বিশেষ করে তুরস্কের অ্যাজেলসান এবং চীনের নরিনকনের সাথে সম্ভাব্য পার্টনারশিপ। যদিও এসব এখনো আনঅফিসিয়াল, কিন্তু অভ্যন্তরীণ সূত্র বলছে বাংলাদেশ এখন শুধু অস্ত্র কিনবে না, প্রযুক্তি হস্তান্তরের চুক্তিতেও ঢুকছে। অর্থাৎ এই কারখানা শুধু অস্ত্র তৈরি করবে না, বরং বাংলাদেশকে একটি প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রে পরিণত করবে, যার মানে দাঁড়ায় একটি নতুন ভূরাজনৈতিক মানচিত্র, যেখানে বাংলাদেশ একজন অ্যাক্টিভ প্লেয়ার। ভারতের পররাষ্ট্র দপ্তরের ঘুম যেন ছুটে গেছে এই খবরে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন মুখোমুখি এক নতুন বাস্তবতার। পাকিস্তান সীমান্তের টানটান উত্তেজনা, চীনের সাথে অরুণাচল ইস্যুতে প্রতিদিন বাড়ছে সংঘর্ষের সম্ভাবনা, আর এবার বাংলাদেশ, যেটাকে এতদিন ঘরের ছেলে ভাবা হতো, সেটাও এখন অস্ত্র কারখানা বানাচ্ছে সীমান্তে। এই ত্রিমুখী চাপ ভারতের কূটনৈতিক, প্রতিরক্ষা এবং অর্থনৈতিক নীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করছে। ভারত যেভাবে দক্ষিণ এশিয়ার একমাত্র কর্তৃত্ববাদী শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে চেয়েছে, সেই কৌশল আজ যেন তার বিরুদ্ধে বুমেরাং হয়ে ফিরে আসছে। বিশ্লেষকরা বলছেন এই তিন ফ্রন্টেই ভারত এখন অস্বস্তিতে, এবং এই অস্বস্তি কেবল সামরিক নয়, এর পেছনে রয়েছে একটি বৃহৎ গৌণ সত্য। প্রতিবেশীদের সম্মান না দেখানো, আস্থার জায়গায় শক্তির প্রক্ষেপণ এবং বড় ভাই ভাবধারার কূটনৈতিক ব্যর্থতা। বিশ্ব কূটনৈতিক পরিমণ্ডলে আজ পাকিস্তান, চীন, বাংলাদেশ এক নতুন স্ট্র্যাটেজিক ব্যালেন্স তৈরি করছে। আর এই নেতৃত্বে রয়েছে এমন সরকার যারা নন অ্যালায়েন্স কৌশলের পরিবর্তে মাল্টিপোলার সংযুক্তির পথে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ভারত নিজেকে কৌশলগতভাবে বিচ্ছিন্ন বোধ করছে, কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন নিজেদের ভবিষ্যৎ আর নির্ভর করছে না দিল্লির ইচ্ছার উপর। আর এই পরিবর্তনটাই মোদী সরকারকে গভীর অস্বস্তিতে ফেলেছে। তাদের এজেন্ডা ২০২৯-এ এই বাস্তবতা ছিল না। তাই দিল্লির করিডোরে এখন শুধু সতর্কতা নয়, আছে একটা চাপা আতঙ্ক। বাংলাদেশ কি ভারতের জন্য এক নতুন অপ্রতিরোধ্য চ্যালেঞ্জ হয়ে উঠছে?
টাইমস নাও, রিপাবলিক, আজ তাক, ভারতের মিডিয়াগুলো যেন কিছুটা নির্বাক। কেউ সরাসরি কিছু বলছে না, কেউ বলছে বাংলাদেশ চীনের দালাল হয়ে যাচ্ছে, আবার কেউ বলছে ভারত বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, এমন কিছু হওয়ার কথা নয়। কিন্তু মজার ব্যাপার হলো এই মিডিয়াগুলোর নীরবতা যতটা না শান্তি, তার চেয়ে বেশি অজানা ভয়ের প্রতিফলন। টেলিভিশনের স্টুডিওতে উচ্চকণ্ঠের বিতর্ক নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিপোর্ট, সামরিক বিশ্লেষণ আর থিঙ্ক ট্যাঙ্ক মেমোতে বারবার উঠে আসছে বাংলাদেশের এই পদক্ষেপ। রাত্রির দিল্লি, সাউথ ব্লকের জানালায় তখনও আলো জ্বলছে। নরেন্দ্র মোদীর চল শক্ত, চোখে উদ্বেগের রেখা। কয়েক ঘন্টা আগেই ইন্টেলিজেন্স ব্যুরো তার হাতে তুলে দিয়েছে এক রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলীর তীরে পুরনো পরিত্যক্ত এক টেক্সটাইল মিলের জায়গায় গড়ে উঠছে বাংলাদেশের দ্বিতীয় অস্ত্র কারখানা। কিন্তু রিপোর্টে যেটা নেই সেটাই সবচেয়ে বিপজ্জনক। এই কারখানার প্রযুক্তিগত সহযোগী কারা? মোদী জানেন এটা কেবল একটি কারখানা নয়, এটা পলিটিক্যাল সিগন্যাল। এটি তার দক্ষিণ সীমান্তে একটি সাইলেন্ট ওয়ার ফ্রন্ট, যার না আছে ঘোষণা, না আছে মিত্রতা, আছে কেবল চুপচাপ প্রতিরোধের প্রস্তুতি। চট্টগ্রামের সেই জায়গাটা যেন একটা কূটনৈতিক টাইম বম। এর আশেপাশে চীনের বিনিয়োগ, তুরস্কের প্রযুক্তিগত আগ্রহ এবং পাকিস্তানি কূটনীতিকদের অদৃশ্য উপস্থিতি, সব মিলিয়ে এক নিঃশব্দ জোট বাঁধছে ভারতের বিপরীতে। আর তার কেন্দ্রে বাংলাদেশ। ঢাকার তরফে কোনো মন্তব্য আসেনি, কিন্তু ঠিক এই নীরবতাই যেন সবচেয়ে বড় হুঁশিয়ারি। বিশ্ব মিডিয়া টের পায়নি এখনো, কিন্তু সিআইএ, এফএসবি, সবাই জানে দক্ষিণ এশিয়ার ম্যাপে একটা দাগ পড়ছে নতুন করে। কূটনীতির ভাষায় একে বলে প্রি কনফ্লিক্ট পশ্চার, এক ধরনের অঘোষিত যুদ্ধ প্রস্তুতি। প্রশ্ন হলো, এই যুদ্ধ কি সত্যি আসছে, নাকি কেউ চাইছে যেন তা আসুক? শুনশান নীরবতার মাঝেও কর্ণফুলীর পানি অদ্ভুতভাবে গাঢ় হয়ে উঠছে, যেন জানে এই নীরবতাই একদিন ইতিহাস হয়ে উঠবে।